Hello everyone. Is it clear? Is it clear to all? I'm just trying for the first time. Is the board clear to you all? I'm just going through the text you are sending me. Okay, thank you. Thank you everyone and welcome you all to my lecture number 3 on simple, complex and compound. My dear students, you all know that I have already declared giving a Facebook status that I would take a class on simple, complex and compound. This is for the first time I am on live that I have never done before in my life. Anyway, I wish myself best of luck so that I can conduct the class really well, and I hope that this class will definitely help you to learn better how to transform simple, complex and compound. Anyway, to learn simple, complex and compound, first of all you have to know the definition of simple, complex and compound. Simple, complex and compound, it's not a very easy topic for the students to learn. Most of the students face some sort of difficulties and they say that in transformation simple, complex and compound is the most difficult one. But today I am here with the lesson to make the lesson easier than the easiest. Anyway, let's start the video. And I'm Pervez Kawsar, working as an assistant college coordinator of Engineering University Girls School and College. Assalamu alaikum everyone. আজ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে যেহেতু তোমাদের ক্লাস নেওয়ার কথা, সেজন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখেছি, তোমরা অবশ্যই পুরো বোর্ডটা দেখার চেষ্টা পরেই করো। আগে দেখো, আমি একটি একটি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, উপর থেকে তোমরা খেয়াল করো। প্রথমেই দেওয়া আছে সিম্পল। সিম্পল সেন্টেন্স কিভাবে তুমি দেখে বুঝবে যে এটি একটি সিম্পল সেন্টেন্স? আর সিম্পল সেন্টেন্স বোঝার জন্য তোমাকে অবশ্যই এর ডেফিনেশনটা জানতে হবে। তো সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়? সিম্পল সেন্টেন্স গঠিত হয় একটি সাবজেক্ট থাকে একটি ফাইনাইট ভার্ব। মনে রাখবে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না। তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। এখন তোমাকে আবার জানতে হবে যে ফাইনাইট ভার্ব কি। ইংরেজিতে একটি কথা আছে, কান টানলে মাথা আসে, গিভ দ্য ওয়ান অ্যান্ড দ্য আদার উইল ফলো। আমি এই প্রবাদটি তোমাদেরকে ক্লাসে ইতিমধ্যে অনেক আগেই শিখিয়েছি। কান টানলে মাথা আসে, গিভ দ্য ওয়ান দ্য আদার উইল ফলো। সেজন্য সিম্পল সেন্টেন্স যখন আমরা শিখব, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব লাগবে। একই সাথে আমাদেরকে শিখে নিতে হবে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব তোমরা দেখতেই পাচ্ছ, ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হলো ওই ভার্ব যে ভার্বকে পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। ফাইনাইট ভার্বকে পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। আমি একটা এক্সাম্পল লিখেছি, দেখো, অ্যামি ওয়ান্টস টু সিং আ সং। এখানে সাবজেক্ট হচ্ছে অ্যামি, ভার্ব হচ্ছে ওয়ান্টস, এখানে আরেকটি ভার্ব রয়েছে সিং, এখানে অবজেক্ট রয়েছে আ সং। আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, এখানে সাবজেক্ট হচ্ছে অ্যামি, অ্যামি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হয়েছে। দেখো ফাইনাইট ভার্ব কাকে বলে? বলেছি পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এই পরিবর্তনটি পার্সন অনুযায়ী, কারণ অ্যামি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হয়েছে। সেজন্য এইটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি পরের ভার্বের দিকে খেয়াল করি, টু সিং, টু সিং,
এটি আরেকটি ভার্ব, এটিকে বলে নন ফাইনাইট ভার্ব। কিভাবে নন ফাইনাইট ভার্ব? দেখো, যদি এই ওয়ান্টসটাকে আমি টেন্স পরিবর্তন করে পাস্ট টেন্সে নিয়ে যাই, ওয়ান্টেড লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে? যদি আমি ওয়ান্টেড লিখি তাহলে হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু দেখো সিং এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার বাক্যটা কি হলো? অ্যামি ওয়ান্টেড টু সিং আ সং। অ্যামি একটি গান গাইতে চেয়েছিল। তাহলে দেখো, ওয়ান্টকে আমি পরিবর্তন করতে পেরেছি টেন্স অনুযায়ী, ওয়ান্টেড হয়েছে, কিন্তু সিং কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেজন্য এটিকে বলা হয় ফাইনাইট ভার্ব। বাংলায় বলে যাকে সমাপিকা ক্রিয়া, এটিকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, যার অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? সিম্পল সেন্টেন্সে কি কি থাকবে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। সো যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার চেষ্টা করব, তখনই আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটি হলো অবশ্যই ওই বাক্যটি পড়ে আমাকে বুঝতে হবে যে এটি কী আছে, এটি সিম্পল আছে, এটি কমপ্লেক্স নাকি এটি কম্পাউন্ড। তাই আমাদের এই ডেফিনেশন শেখাটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত আমি দেখতে চাই কমপ্লেক্স সেন্টেন্সে কি লেখা আছে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। তাহলে কিভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় খেয়াল করো সবাই। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে একটি প্রিন্সিপাল ক্লজ এবং কি থাকবে? একটি সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে যুক্ত থাকে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য তিনটি প্রয়োজনীয় এলিমেন্টস দরকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটু আগে বলেছি, ইংরেজি এমন একটি ভাষা, একটির সাথে আরেকটির সবসময় যুক্ত থাকে। একটি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনের সাথে আরেকটি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন যুক্ত থাকে। যখন আমি সিম্পল সেন্টেন্স তোমাদেরকে বোঝাতে গিয়েছি, তখন তোমাদেরকে বুঝতে হয়েছে ফাইনাইট ভার্ব কি। এখন কমপ্লেক্স সেন্টেন্স বোঝার জন্য তোমাদেরকে বুঝতে হবে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, তার মানে হচ্ছে ক্লজ কাকে বলে। নিশ্চয়ই তোমরা জানো ক্লজ কাকে বলে। ওকে, থ্যাংক ইউ। আমার শিক্ষার্থীরা ইতিমধ্যে যোগদান করেছে, 23 অফ দেম। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই দোয়া করবে যেন আমি আমার এই লাইভ ক্লাসটি খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা করছি আমার লাইফে, আমি কখনোই এমনটি করিনি। সিচুয়েশন এটা করতে হলো আর কি, অনলি ফর দ্য বেটারমেন্ট অফ মাই ডিয়ার স্টুডেন্টস। এনিওয়ে, কমপ্লেক্স সেন্টেন্সে দেখো প্রিন্সিপাল ক্লজ থাকবে একটি এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এখন জানবো ক্লজ কাকে বলে। খেয়াল করো, ক্লজের সব মানে অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। তাহলে বাক্যাংশ মানে হলো বাক্যের অংশ। অর্থাৎ কিভাবে একটি ক্লজ গঠিত হয়? ক্লজে কি থাকে? একাধিক শব্দ সমষ্টি, যেটির একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। খেয়াল করো, ক্লজ হচ্ছে একাধিক শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি মানে কি? দেখো, এখানে অ্যামি একটি শব্দ, ওয়ান্টেড একটি শব্দ, টু একটি শব্দ, সিং একটি শব্দ, একটি শব্দ, সং একটি শব্দ। তাহলে এখানে কয়টি শব্দ রয়েছে? 1 2 3 4 5 6। এই 6টিকে বলা হয় শব্দ সমষ্টি। তাহলে এখানে একটি সাবজেক্ট আছে, আছে ফাইনাইট ভার্ব। তার মানে ক্লজ হতে গেলে কি কি লাগবে? একাধিক শব্দ সমষ্টি লাগবে, লাগবে একটি ফাইনাইট ভার্ব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যদিও এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, একাধিক শব্দ সমষ্টি রয়েছে, তারপরেও এটি কোনো ক্লজ নয়। কেন ক্লজ নয়? ক্লজের সংজ্ঞাটি খেয়াল করো। একাধিক শব্দ সমষ্টি থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং যেটি একটি বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে বা করবে। তাহলে এটি কি কোনো বৃহৎ বাক্য? না, এটি একটি সিঙ্গেল সেন্টেন্স, এটি একটি সিঙ্গেল বাক্য। যেহেতু এটি একটি মাত্র বাক্য, বড় কোনো বাক্যের অংশ নয়, তাই এটি গ্রুপ অফ ওয়ার্ডস, এটি শব্দ সমষ্টি, এটি সাবজেক্ট, এটি ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এটি কোনো ক্লজ নয়। তাহলে ক্লজ হতে গেলে কি লাগবে? একটি সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, গ্রুপ অফ ওয়ার্ডস লাগবে মানে শব্দ সমষ্টি লাগবে, এবং একই সাথে লাগবে বড় বাক্যের অংশ হিসেবে এটি বসতে হবে। আমি নিচে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। তাহলে ক্লজ যদি আমি ইংলিশে সংজ্ঞায়িত করতে চাই, ক্লজ কাকে বলে? তো হোয়াট ইজ ক্লজ?
Clause is a group of words having a subject and a finite verb that works as a part of a larger sentence is called a clause. তাহলে ক্লজ কত প্রকার? ক্লজ মূলত তিন প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটি হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। আধুনিক গ্রামারিয়ানরা কোঅর্ডিনেটিং ক্লজটিকে বাদ দিয়ে দিয়েছেন, সেজন্য মূলত আমরা ক্লজ পড়ব দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজের বাংলা হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য, সাবঅর্ডিনেট ক্লজের বাংলা হচ্ছে পরাধীন খণ্ডবাক্য। অর্থাৎ যে বাক্য স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে সেই বাক্যকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, এবং যে বাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো, আমি নিচে দুটি এক্সাম্পল দিয়েছি। আনলেস ইউ ইট ইউ উইল ডাই। এখানে বাক্যটি খেয়াল করো, আনলেস ইউ ইট, আনলেস অর্থ যদি না, ইউ ইট তুমি খাও, যদি তুমি না খাও ইউ উইল ডাই তুমি মারা যাবে। খেয়াল করো, যদি আমি এই বাক্যটিকে আলাদা করে ফেলি, আনলেস ইউ ইট, ধরো ইউ উইল ডাই নেই, শুধু এটুকুই আছে, তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? আনলেস ইউ ইট, যদি তুমি না খাও। দেখো তো অর্থ প্রকাশ করতে পারছে কি না? যদি তুমি না খাও, যদি তুমি না খাও অর্থ প্রকাশ করতে পারছে? খেয়াল করো অর্থ প্রকাশ করতে পারছে কি না? মোটেও অর্থ প্রকাশ করতে পারছে না। যদি তুমি না খাও তবে তোমার কি হবে? এই যে জানার আগ্রহ, তার মানে কি এই বাক্যটি অবশ্যই তার অর্থ প্রকাশ করতে পারছে না, সেজন্য এই বাক্যটিকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আমি ক্লজের সঙ্গে বলেছি গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে 1 2 3। কি বলেছি? সাবজেক্ট থাকা লাগবে, সাবজেক্ট আছে ইউ। কি বলেছি? ফাইনাইট ভার্ব থাকা লাগবে, এখানে ফাইনাইট ভার্ব আছে ইট, কারণ ইটকে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারি, ইটকে আমরা এইট করতে পারি, প্রেজেন্ট পারফেক্টে নিয়ে গেলে আমরা হ্যাভ ইটেন করতে পারি, তাই এটি ডেফিনেটলি ফাইনাইট ভার্ব। তাই আনলেস ইউ ইট যেহেতু অর্থ প্রকাশ করতে পারছে না, সেজন্য এটিকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো ইউ উইল ডাই তুমি মারা যাবে, ইউ উইল ডাই তুমি মারা যাবে। দেখো এটি অর্থ প্রকাশ করতে পারছে, এটি কোনো অবস্থাতেই এই বাক্যের উপর নির্ভরশীল নয়, সেজন্য এটিকে বলা হয় স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা ক্লজ ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছি, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, ক্লজ নিয়ে যদি কোনো সমস্যা থাকে। সাবঅর্ডিনেট ক্লজটা একটু আরেকবার রিপিট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সাবঅর্ডিনেট ক্লজ খেয়াল করো, যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না তাকেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো অ্যাজ আই ওয়াজ ইল। অ্যাজ অর্থ যেহেতু, আই ওয়াজ ইল যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো দেয়ার আমি সেখানে যেতে পারিনি। এখানে খেয়াল করো, যেহেতু আমি অসুস্থ ছিলাম, প্রশ্ন করো নিজে নিজে বলো, এই বাক্যটি বারবার বলো, যেহেতু আমি অসুস্থ ছিলাম, যেহেতু আমি অসুস্থ ছিলাম। দেখো কারো সামনে গিয়ে তুমি যদি বলো যেহেতু আমি অসুস্থ ছিলাম, ওই মানুষটি তোমাকে কি অ্যান্সার দিবে? পরেরটুকু শোনার জন্য কিন্তু ওয়েট করবে। যেহেতু আমি অসুস্থ ছিলাম, তো সেহেতু আমি কি করেছি, কি করতে পারিনি। এটাই হচ্ছে এই যে জানার আগ্রহ থাকছে, ওই বাক্যটি বলে তুমি অন্যকে বোঝাতে পারছো না, সেটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ। কেননা এই ক্লজটি এই ক্লজের উপর নির্ভরশীল। দেখো এইটুকু বাদ দাও, এইটুকু বাদ দিয়ে যদি শুধু এইটুকু বলি আমি, আই কুড নট গো দেয়ার আমি সেখানে যেতে পারিনি, এটা কিন্তু বাক্য অর্থ প্রকাশ করতে হয়ে গেল, আমি সেখানে যেতে পারিনি। কিন্তু তুমি যদি বলো যেহেতু আমি অসুস্থ ছিলাম, যদি আমি পড়াশোনা করি, যখন আমি ছোট ছিলাম, দেখো এই বাক্যগুলো খেয়াল করো কেমন শোনাচ্ছে। যখন আমি ছোট ছিলাম, যখন আমি ক্লাস 6-এ পড়তাম তখন তুমি কি করতে? এই যে যখন আমি ক্লাস 6-এ পড়তাম, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যে বাক্যটি তার মনের ভাব প্রকাশ করতে পারবে না, প্রকাশ করার জন্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল থাকবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে বাক্য অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে পারবে তাকেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, তোমরা সবাই অবশ্যই কমেন্টস করবে,
গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা বলবে, অপ্রয়োজনীয় কোনো কথা এখানে বলবে না প্লিজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স খেয়াল করো আবারও। কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানে আনলেস ইউ উইথ একটি প্রিন্সিপাল ক্লজ নয়, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আনলেস ইউ উইথ এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে ইউ উইল ডাই একটি প্রিন্সিপাল ক্লজ, এবং সাথে রয়েছে আনলেস একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে হলো সবগুলো ক্রাইটেরিয়া দেখো ফুলফিল করেছে। একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এবং একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে। তার মানে আমাদের সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে তাকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো ক্লজ কাকে বলে এবং কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এবার চলে আসো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে থাকে দুটি প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করো, দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। কমপ্লেক্সে ছিল একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট, আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে দুটি প্রিন্সিপাল ক্লজ। একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকলে আর কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হবে না, এবং একটি থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো আমি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো লিখে দিয়েছি, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, ফর ইত্যাদির সাথে যুক্ত থাকে, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। পরীক্ষায় তোমাদের লাগবেই শুধু অ্যান্ড, বাট, অর, সবচেয়ে বেশি তোমাদের লাগবে অ্যান্ড এবং বাট, তারপরে তোমরা এগুলো সবগুলো শিখে রাখবে। এক্সাম্পলগুলো দেখো, দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয়। প্রথম এক্সাম্পলে লিখেছি উই আর অ্যাট হোম, আমরা এখন বাড়িতে। দেখো তো অর্থ প্রকাশ করতে পারছি কিনা। আমরা এখন বাড়িতে, আমরা এখন বাড়িতে, একটু খেয়াল করো সবাই। উই আর অ্যাট হোম, আমরা এখন বাড়িতে। পরের ক্লজটা দেখো, উই ক্যান অ্যাটেন্ড অনলাইন ক্লাস, আমরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছি। তাহলে প্রথম ক্লজ হচ্ছে উই আর অ্যাট হোম। দেখো তো এই বাক্যটি কারোর উপর নির্ভরশীল কিনা। আমরা এখন বাড়িতে মোটেও না, তাই এটি একটি প্রিন্সিপাল ক্লজ। পরেরটি দেখো উই ক্যান অ্যাটেন্ড অনলাইন ক্লাস, এটি নিজে অর্থ প্রকাশ করতে পারছে কিনা। আমরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছি, অবশ্যই এটি অর্থ প্রকাশ করতে পারছে, সেজন্য এটি একটি প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটিও প্রিন্সিপাল ক্লজ, এটিও প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কি রয়েছে? একটি বলো, কনজাংশন রয়েছে। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। খেয়াল রাখবে অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, ফর। নিচের এক্সাম্পলটা দেখো, আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য ক্লাস, আমি এই ক্লাসটি মিস করতে চাই না। দেখো এটি একটি ক্লজ, আমি এই ক্লাসটি মিস করতে চাই না, অর্থ প্রকাশিত হয়ে গেল। পরের ক্লজটি কি বলেছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ। দুটি বাক্যই প্রিন্সিপাল ক্লজ, তোমরা খেয়াল করো, অর্থ বোঝার চেষ্টা করো। দুটি ক্লজই প্রিন্সিপাল ক্লজ, সেজন্য এটি অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। নিচেরটি দেখো, টিচার্স, শিক্ষকরা আমাদেরকে পড়ান, অ্যান্ড উই লার্ন, এবং আমরা শিখি। প্রথম ক্লজ হচ্ছে টিচার্স, এটি একটি প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ এটি কারোর উপর নির্ভরশীল না, শিক্ষকরা আমাদের পড়ান। দ্বিতীয়টি হচ্ছে উই লার্ন, আমরা শিখি, এটিও কারোর উপর নির্ভরশীল নয়, আমরা শিখি, কারোর উপর নির্ভরশীল নয়। তাই এই দুটো প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কি রয়েছে? একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, সেজন্য এটি কম্পাউন্ড সেন্টেন্স। সবাই একটু ভালো করে খেয়াল করো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর বেসিকটা তোমাদেরকে আগে শিখিয়ে নিলাম। এখন আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি নিয়ম শিখাবো, যে 10টি নিয়ম দিয়ে একদম ক্লাস 9 থেকে 12 পর্যন্ত তোমাদের যত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের প্রবলেম রয়েছে সব প্রবলেম তোমাদের সলভ করা সম্ভব। 95% সলভ করা সম্ভব, কারণ 5% থাকবে যেগুলো অর্থ বুঝে তোমাকে করতে হবে, যেগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়বে না। নিয়মের মধ্যেই পড়বে, আসলে কোনো কনভেনশনাল কোনো রুলসের মধ্যে পড়বে না, ওগুলো অর্থ বুঝে তোমাকে বানাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি নতুন রুলসে চলে যাব। আমি বেসিকটাকে তোমাদেরকে বুঝালাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে, কারণ বেসিক না বুঝলে তোমরা পরিবর্তন করতে পারবে না, তোমাদের জন্য প্রবলেম হবে।
কোনো প্রবলেম আছে তোমাদের কারো? আশা করি নেই। আমি এখন তোমাদের জন্য এক্সাম্পলে চলে যাব। আমি সূত্রে চলে যাব কিভাবে সূত্র প্রয়োগ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্সার করা যায়। সরি, একটু বোর্ডটা ইরেজ করতে সময় লাগছে, অত সহজে ইরেজ হচ্ছে না। তাহলে সবাই নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করেছো। আচ্ছা, আমার শিক্ষার্থী প্রশ্ন করেছে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। থ্যাংক ইউ। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন। জায়গার অভাবে আমি লিখতে পারিনি। আমি কম্পাউন্ডেরগুলো শুধু তোমাদেরকে বলেছি, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো ফর। এগুলোর বাইরে যতগুলো কনজাংশন রয়েছে সিন্স, অ্যাজ, হোয়েন, অলদো, দো, আমি এখন একটা একটা করে তোমাদেরকে শেখাবো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। কেমন? হোয়েন, ওয়াই, ওয়্যার, এগুলো সবই কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন তোমাদেরকে তুমি কোঅর্ডিনেটিং জিজ্ঞেস করেছো, কোঅর্ডিনেটিং কনজাংশন তো আমি লিখে দিয়েছি। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড, ফর, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর আমি এখন তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সিন্স, অ্যাজ, হোয়েন, অলদো, দো। কেমন? আমার বোর্ডটা খেয়াল করোনি, বোর্ডের মধ্যে লেখা আছে, পরে তুমি রিওয়াইন্ড করে দেখবে আর কি ওগুলো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে 10টি গুরুত্বপূর্ণ রুলসের কথা বলেছিলাম, সেই 10টি রুলস তোমাদেরকে এখন আমি দেখাবো একটি একটি করে। তোমরা সবাই খেয়াল করো। ওয়েল, প্রথম সূত্রে তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে, কোনো বাক্যে যদি অলদো অথবা দো থাকে, একটু খেয়াল করে, আমি একটু সংক্ষেপে লিখছি, তোমাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে দেবো এক্সাম্পল দিয়ে। সবাই খেয়াল করো, অলদো এবং দো, অলদো এবং দো, কোনো বাক্যে যদি অলদো এবং দো থাকে, কেমন? তোমরা খেয়াল করবে, অলদো এবং দো থাকে, ওই বাক্যটিকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে তোমরা কি করবে? অলদো দোকে উঠিয়ে দিয়ে তোমরা বাক্যের মাঝখানে বাট বসাবে। ভেরি সিম্পল। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো বাক্যে অলদো দো থাকে, তোমাকে যদি সিম্পল করতে বলা হয় তাহলে তুমি কি করবে? অলদো দো উঠিয়ে দিবে, ইনস্পাইট অফ বসাবে, ভার্বের সাথে আইএনজি দিবে। যদি ভার্ব না থাকে, যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে তাহলে বসাবে বিং। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বসাবে হ্যাভিং। খেয়াল করো, আমি আবারও বলছি, ইনস্পাইট অফ বসাবে, তারপর যে ভার্বটি থাকবে ওই ভার্বের সাথে আইএনজি বসাবে, তারপরে তোমরা কি করবে? বাকি অংশ লিখে দিবে। যদি মেইন ভার্ব না থাকে
যদি অক্সিলারি ভার্ব থাকে যেমন am is are was were তাহলে বসাবে being, যদি থাকে have has had তাহলে বসাবে having। আমরা একটা জিনিস খেয়াল করছি, in spite of বসানো যায় অথবা despite বসানো যায়। রিমেম্বার, in spite এর পরে অফ বসে কিন্তু despite এর পরে অফ বসে না। তোমরা যে কোনো একটা শিখে নিবে। আমি যদি একটা এক্সাম্পল দেখাতে চাই, though he studies hard he fails in life। আচ্ছা, he fails in exam। আচ্ছা, আমি সংক্ষেপে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট যদিও সে পড়াশোনা করে অনেক, তবুও সে হি ফেলস ইন এক্সাম, তবুও সে পরীক্ষায় ফেল করে। তোমরা সবাই খেয়াল করো, অর্থ বুঝো আর না বুঝো সব সময় খেয়াল করবে তোমরা যে জিনিসটি সবচেয়ে বেশি, সেটা হলো বাক্যে অন্তত আছে কিনা। আমি যখনই দেখলাম অন্তত আছে, তখনই আমাকে কি করতে হবে, সবার আগে আমাকে দেখতে হবে যে কোয়েশ্চেনে ব্র্যাকেটে কি লেখা আছে। এইভাবে একটি কোয়েশ্চেনের পাশে ব্র্যাকেটে লেখা থাকবে মেক ইট কম্পাউন্ড, মেক ইট সিম্পল, যে কোনো একটা লেখা থাকবে। যদি কম্পাউন্ড করতে বলে, আমরা কি শিখেছি বলো? কম্পাউন্ড করতে বললে একদম সহজ, দো আমরা বাদ দিয়ে দিব। এরপর বাক্যের মাঝখানে দেখো এইখানে ঠিক আমরা একটা বাদ বসাবো। তার উত্তর হয়ে গেল হি স্টাডিজ হার্ড বাট হি ফেলস। এমনভাবে এমন কোনো বিদ্ঘুটে কোয়েশ্চেনও যদি আসে, যদি এমন কঠিন কিছু আসে যে আমি কিছুই বুঝতে পারছি না, অর্থ বুঝি না, শুধু তুমি এটুকু বুঝবে যে অন্তত আছে কিনা। যদি তুমি দেখো অন্তত আছে, তোমার আর কিছুই বোঝার দরকার নেই। যদি দেখো তোমাকে কম্পাউন্ড করতে বলেছে, তাহলে তুমি অন্তত উঠিয়ে দিয়ে তুমি কমার পরিবর্তে অথবা দ্বিতীয় সাবজেক্টের আগে একটা বাদ বসাবা। খুবই সহজ হয়ে গেল আমার, কি হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। এখন এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এবার আমরা সিম্পল করব। খেয়াল করো, সিম্পল করলে আমাদের অন্তত বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে আমি কি করতে বলেছি? ইন স্পাইট অফ বসাতে বলেছি। তাহলে দেখো আমি প্রথমে বসাই ইন স্পাইট অফ, তারপর কি করতে বলেছি? ভার্বের সাথে আইএনজি দিতে বলেছি। একটা জিনিস মনে রাখবে, এখানে হি আছে, এখানেও হি আছে, দুটি সাবজেক্ট একই, দুটি সাবজেক্ট একই ব্যক্তি হয়, প্রথম সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দিব। এটা সবসময় তোমরা বাদ দিয়ে দিবে, কেমন? তাহলে ইন স্পাইট অফ। এবার ইন স্পাইট অফ এবার কি করতে বলেছি? ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব হচ্ছে স্টাডিজ, এটির সাথে আইএনজি যোগ করলে কি হবে? স্টাডিং। তাহলে ইন স্পাইট অফ স্টাডিং হার্ড হি ফেলস ইন এক্সাম, বাকি যা আছে তাই। দেখো হয়ে গেল। বুঝতে পেরেছো কিনা সবাই? এবার আমি তোমাদের আরেকটি এক্সাম্পল দেখাতে চাই অক্সিলারি ভার্ব দিয়ে। কেমন? অক্সিলারি ভার্ব দিয়ে তোমাদের আরেকটি এক্সাম্পল আমি দেখাতে চাই। এবার একটু অলদো লিখি, একই জিনিস, although he was ill he attended the class। সবাই খেয়াল করো, এই এক্সাম্পলটি দেখলেই তোমরা বুঝে যাবে যে কেন বিং এর ব্যবহারটা আমি লিখেছি আর কি। although he was ill he attended the class, যদিও সে অসুস্থ ছিল তবুও সে ক্লাসে উপস্থিত হয়েছিল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটিকে মনে করে আমরা কম্পাউন্ড করব। তোমাদেরকে আমি আগেই বলেছি, অর্থ বুঝো আর না বুঝো, প্রথমে অন্তত কেটে দিবা, তারপর এখানে একটা বাদ বসাবা, হয়ে গেল আমার কম্পাউন্ড। দেখো তোমাদের কম্পাউন্ডে কোনো অসুবিধা আছে কিনা? কম্পাউন্ডে আশা করি কোনো সাবজেক্ট যদি সেম না হয় তাহলে দুটো সাবজেক্টই থাকবে। আমি ওটার একটা এক্সাম্পল দেখাবো। সাবজেক্ট একই হলে প্রথমটি বাদ দিতে হবে, ভিন্ন হলে রাখতে হবে। আমি দেখাচ্ছি একটু। although he was ill he attended the class, তাহলে আমি কম্পাউন্ডে করে ফেলাম, although বাদ দিলাম, আমি কমার জায়গায় একটি বাদ দিয়ে বসিয়ে দিলাম, কম্পাউন্ড হয়ে গেল। এবার আসলে যদি সিম্পল করি আমরা, সিম্পল, তাহলে সিম্পল করলে আমরা কি করব? সিম্পল করলে আবার although বাদ দিব। প্রথমে আমরা বসাবো হচ্ছে ইন স্পাইট অফ।
এবার দেখো আগের মতো সাবজেক্ট একই, তাই বাদ দিয়ে দিলাম এটা। এবার দেখো আছে ওয়াজ। তো ওয়াজের সাথে তো আমাদের ভার্বের সাথে আইনজি দেওয়া যায় না, ওয়াজিং তো আর হয় না। আমি আগে বলেছি বিং কখন হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে। সেজন্য এই ওয়াজের পরিবর্তে আমাদের বসাতে হবে বিং, তারপরে ইল, এরপর কমন করে বাকি যা আছে তাই হয়ে গেল। ইনস্পাইট অফ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এবার যেহেতু একজন কোয়েশ্চেন করেছে যে সাবজেক্ট ভিন্ন হলে কি করব, ওকে, সাবজেক্ট ভিন্ন হলে কি করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাবজেক্ট ভিন্ন হলে দুটি সাবজেক্টই থাকবে, যেমন দো ক্রিকেট ইজ ভেরি কস্টলি উই লাইক ইট। এবার দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, কেমন, এখানে সাবজেক্ট ক্রিকেট, এখানে সাবজেক্ট উই। এবার দেখো তো সাবজেক্ট একই না ভিন্ন? খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। কম্পাউন্ডের সেকেন্ড সাবজেক্ট না লিখলে কি হয়? অবশ্যই হয় না, কম্পাউন্ডের সেকেন্ড সাবজেক্ট দিতে হবে। সবাই খেয়াল করো, সাবজেক্টের সেকেন্ড সাবজেক্ট অবশ্যই দিতে হবে, সেকেন্ড সাবজেক্ট বাদ দেওয়া যাবে না। প্রথম সাবজেক্ট বাদ দিতে হবে যদি দুটি সাবজেক্টে মিলে যায়। একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট ভিন্ন আছে, এখন আমরা কোনো সাবজেক্টই বাদ দিব না, দুটি সাবজেক্টই থাকবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? কম্পাউন্ড করতে বলে একই নিয়ম, এটা বাদ দাও, এখানে বাদ বসাও, শেষ। বাদ বসালে কম্পাউন্ড হয়ে গেল, ভেরি সিম্পল। এখন আসো যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একইভাবে আবারও ইন স্পাইট অফ বসাবো। এবার দেখো ক্রিকেট যেহেতু উইয়ের সাথে মিলছে না, ভিন্ন সাবজেক্ট, তাই ক্রিকেটটাকে এখানেই রাখতে হবে, ইনস্পাইট অফ ক্রিকেট। এবার চলে আসো, ইস থাকলে বিং হয়, বাকি যা আছে তাই শেষ। তাহলে ইনস্পাইট অফ ক্রিকেট বিং ভেরি কস্টলি উই লাইক ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো সাবজেক্ট ভিন্ন হলে কি হবে আর সাবজেক্ট একই হলে কি হবে। সাবজেক্ট ভিন্ন হলে দুটিই থাকবে, সাবজেক্ট যদি একই হয়, সাবজেক্ট একই হলে প্রথম সাবজেক্টই বাদ দিতে হবে। আমার প্রথম নিয়মটি এখানেই শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব দ্বিতীয় নিয়মে। আমি তোমাদের বলেছি তোমাদের আমি 10টি সূত্র দেব, যে 10টি সূত্রের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটিকে তোমরা অতি সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় সূত্রে। 2 নম্বর সূত্র খেয়াল করবা, ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে এখানে বসবে অ্যান্ড, এখানে বসবে বাই প্লাস ভার্ব আইএনজি। খুবই সহজ, তোমরা খেয়াল করো একটু। ইফ যুক্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পাউন্ডে বসবে অ্যান্ড আর সিম্পলে বসবে বাই প্লাস ভার্ব আইএনজি। যদি আমি একটা এক্সাম্পলে যাই, if you play well you will win। খেয়াল করো, if you play well, যদি তুমি ভালো খেলো, you will win, তুমি জয় করবে, তুমি জয়ী হবে। আগে খেয়াল করো, তোমাকে বুঝতে হবে যে ইফ আছে কি না। ইফ আছে, এখন তুমি দেখবা কোয়েশ্চেন তোমার কাছে কি চেয়েছেন টিচাররা, তোমাকে কি কম্পাউন্ড করতে বলেছে না সিম্পল করতে বলেছে? যদি কম্পাউন্ড করতে বলে, কেমন, যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কি করব? এখানে একটা অ্যান্ড বসাবো, ইফ বাদ দিব, ইউ প্লে ওয়েল অ্যান্ড ইউ উইল উইন। এটি অবশ্য অন্যভাবেও লেখা যায়, এটি অন্যভাবেও লেখা যায়, আমরা অন্যভাবে লিখতে পারি যে প্লে ওয়েল অ্যান্ড উইন, এটিও লেখা যায় প্লে ওয়েল অ্যান্ড উইন। যেমন যদি অ্যাফার্মেটিভ হয় এবং যদি সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে তুমি ইউটা বাদও দিতে পারো। আচ্ছা, আমরা এখন পরের এক্সাম্পলে যাই। যদি এটাকে আমরা সিম্পল করতে বলি, সিম্পল, তাহলে আমরা কি করব? প্রথমে বাই বসাবো, বাইয়ের পরে দেখো এখানেও একই কাজ, এখানে দুটি সাবজেক্ট একই, তাই প্রথম সাবজেক্টে আমরা বাদ দিব, দিয়ে এবার প্লের সাথে আইনজি বসিয়ে দাও, বাই প্লেইং ওয়েল, বাকি যা আছে তাই ইউ উইল উইন, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তাহলে খেয়াল করো, অ্যাফার্মেটিভ থাকলে কি করতে হবে? প্রথমে বসাতে হবে বাই, যদি সিম্পল করি আমরা এই যুক্ত কাকে, বাইয়ের পরে ভাবের সাথে আইএনজি, তারপরে বাকি যা আছে তাই। আর কম্পাউন্ড করলে তোমরা মাঝখানে এন বসিয়ে দিবা। এই গেল তোমার 2 নম্বর সূত্র শেষ হয়ে গেল।
এবার আমরা যাব হচ্ছে 3 নম্বর সূত্রে। এই অ্যাফার্মেটিভের আরো বিস্তারিত অনেক রুলস রয়েছে, সেটি তোমাদেরকে এখন দেখানো সম্ভব না। ওটি তোমরা প্রবলেম ফেস করলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, অথবা পরে এই ভিডিওর নিচে তোমরা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে যে ইফযুক্ত বাক্য এই সূত্র প্রয়োগ করে করতে পারছি না স্যার, তাহলে আমি তোমাদেরকে পরবর্তীতে হেল্প করতে পারবো। এবার আসো 3 নম্বর সূত্রে। ইফ যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? কম্পাউন্ডে বসাবো অর, সিম্পলে বসাবো উইদাউট প্লাস ভার্ব আইএনজি। এক্সাম্পল দিচ্ছি, ইফ ইউ ডু নট ডু, একটু আগে বলেছি, you will die. ওকে, if you do not do, তুমি যদি না করো you will die। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে কম্পাউন্ড করতে বলা হয় তাহলে আমরা কম্পাউন্ড করলে কি করব? এখানে একটা অর দিব, এখানে অবশ্যই ইফ কেটে দিব। দেখো এটি বাক্যটি কেমন শোনা যাচ্ছে, you do not do or you will die, শুনতে অড লাগছে, তাই আমরা কি করব? এটিকে সব বাদ দিয়ে দিব, সব বাদ দিয়ে লিখবো ডু অর ডাই। ইউ থাকলে ওটা বাদ দিয়ে দিতে হয়, অ্যান্সারটা হতে হবে ডু অর ডাই। যদি এটাকে সিম্পল করতে বলে তাহলে আমরা কি লিখতে পারি? সিম্পল করলে প্রথমে আমরা বসাবো উইদাউট, সিম্পল করলে প্রথমে বসাবো উইদাউট, তারপরে ভার্বের সাথে আইএনজি। উইদাউট ডুইং, উইদাউট ডুইং ইউ উইল ডাই, আমরা এইভাবে অ্যান্সার লিখতে পারি, উইদাউট ডুইং ইউ উইল ডাই। এটি একটি স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে, চাইলে তোমরা এটি লিখতে পারো, ইন কেস অফ your failure to do, পরে যা আছে তাই you will die, এটি আমরা বসাতে পারি। কেমন? এটি একটু স্ট্যান্ডার্ড হবে যদি আমরা উইদাউট এর পরিবর্তে এটি বসাতে পারি, ইন কেস অফ your failure to do you will die। তাহলে যুক্ত বাক্য খেয়াল করবে, কম্পাউন্ড করতে হলে অর বসাবো, আর সিম্পল করতে হলে উইদাউট প্লাস ভার্ব আইএনজি বসাবো, অথবা ইন কেস অফ বসাবো, তারপর পজিটিভ কেস দেবো, ইউ থাকলে ইয়োর, হি থাকলে হিজ, শি থাকলে হার, আমরা এগুলো বসাবো আর কি। তাহলে এটা গেল তোমার ইফের সূত্র, 3 নম্বর সূত্র। এবার আসো 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্র হচ্ছে আনলেস অর উইদাউট প্লাস ভার্ব আইএনজি। সবাই খেয়াল করো, unless you go there you will miss it। বাক্যটি দেখো, unless you go there, যদি তুমি সেখানে না যাও, you will miss it, তুমি এটা মিস করবে। তাহলে আমরা শিখবো এখনই আনলেস থাকলে কম্পাউন্ডে কি করতে হয়? অর। তাহলে দেখো এখানে আনলেসটা বাদ দিব, এখানে আমরা একটা অর বসাবো, ইউ গো দেয়ার অর ইউ উইল মিস ইট। তোমরা এটাও বাদ দিয়ে করতে পারো, গো দেয়ার অর ইউ উইল মিস ইট, অথবা গো দেয়ার অর মিস ইট, এভাবেও লিখতে পারি আমরা। ইউ থাকলে দুটি একই, তো ইউ থাকলে আমরা ইউটা বাদ দিয়ে করবো আর কি, প্রথমটা রাখলেও সমস্যা নেই। ইউ না থেকে যদি এখানে দে থাকে, আনলেস দে গো দেয়ার দে উইল মিস ইট, কিভাবে করবে? দে গো দেয়ার অর দে উইল মিস ইট, অথবা লেট দিয়ে করা যায়, লেট দেম গো দেয়ার অর দে উইল মিস ইট, এটিও করা যায়। আমি একটু লিখে দিচ্ছি, যদি দে থাকে তাহলে বসাবো তোমরা লেট দেম গো দেয়ার অর দে উইল মিস ইট। খেয়াল করো সবসময় লেট বসাতে হবে এমন না, তোমরা যদি কঠিন লাগে তোমাদের কাছে লেটের ব্যবহার, তাহলে শুধুমাত্র আনলেস উঠিয়ে তোমরা অর ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। এবার আসো যদি আনলেস যুক্ত বাক্যকে সিম্পল করতে বলে তাহলে আমরা কি করব? প্রথমে বসাবো উইদাউট, উইদাউটের পরে কি করব? একইভাবে গো আছে এখানে ভার্ব, তার সাথে আমরা গোয়িং যোগ করব। তাহলে উইদাউট গোয়িং দেয়ার, কমার পরে যা অংশটি কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। দেখো তাহলে সিম্পল করলে আমরা কি করলাম? সিম্পল করলে করলাম আমরা উইদাউট প্লাস ভার্ব আইএনজি, আর কম্পাউন্ড করলে কি করলাম? অর বসিয়ে দিলাম একটা। কেমন? তাহলে খুব ভালো করে তোমরা একটু খেয়াল করবে।
তাহলে সবাই খেয়াল করো তোমরা, আনলেস যুক্ত বাক্যকে কিভাবে আমরা কম্পাউন্ড করলাম এবং সিম্পল করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 5 নম্বর সূত্রে। তোমরা কমেন্ট সেকশনে ঝর্ণা তুলে সবাই মনোযোগী হও, বোঝার চেষ্টা করো। কোনো প্রশ্ন থাকলে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করো গ্রামার রিলেটেড, খামাকে একজনের পিছনে লেগে থেকো না। এবার আমি তোমাদের 5 নম্বর সূত্রটি দেখাবো। 5 নম্বর সূত্রে কমপ্লেক্সে থাকে সো দ্যাট, কম্পাউন্ড হবে অ্যান্ড, সিম্পলে হবে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বাদ দিয়ে টু বসবে। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, একদম সহজ। শুধুমাত্র এই সূত্রটি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবে। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে, যদি আমাকে কম্পাউন্ড করতে বলা হয়, তাহলে সো দ্যাটের জায়গায় তুমি একটি অ্যান্ড বসাবে। আর যদি তোমাকে সিম্পল করতে বলা হয়, তাহলে দেখো সো দ্যাট সাবজেক্ট ক্যান অথবা কুড বাদ দিয়ে টু বসবে। বাদ গিয়েও বলতে পারি আমরা, বাদ দিয়ে টু বসতে পারি, বাদ দিয়ে, ওকে, বাদ দিয়ে টু বসবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। উই রিড সো দ্যাট উই ক্যান পাস। সবাই খেয়াল করো, উই রিড সো দ্যাট উই ক্যান পাস, আমরা পড়াশোনা করি যেন আমরা পরীক্ষায় পাস করতে পারি। ওকে, তাহলে এই বাক্যটিকে মনে করো আমরা কম্পাউন্ড করব। কেমন কম্পাউন্ড করব? তাহলে আমরা কি শিখেছি? কম্পাউন্ড করব। সো দ্যাট থাকলে কি দিতে হয়? সো দ্যাট থাকলে অ্যান্ড দিতে হয়। তাই আমরা কি করব? এই সো দ্যাটের পরিবর্তে একটা অ্যান্ড বসাবো। দেখো কম্পাউন্ড হয়ে গেল। উই রিড অ্যান্ড উই ক্যান পাস হয়ে গেল। তোমরা আর একটু বেটার করার জন্য তোমরা একটা পরে সো দিতে পারো, না দিলেও সমস্যা নেই। উই রিড অ্যান্ড সো উই ক্যান পাস, এটা হয়ে গেল আমার কম্পাউন্ড। দেখো শুধু নিয়ম মনে রাখলে কত সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায়। সো দ্যাট আছে, সো দ্যাট বাদ দিয়ে আমরা অ্যান্ড বসিয়ে দিলাম। এবার আসো যদি সিম্পল করতে বলে, যদি সিম্পল করতে বলে তাহলে আমরা কি করব? আমি বলেছি তোমাদের সিম্পল করতে বললে, সবাই খেয়াল করো, সিম্পল করতে বললে কি হবে? সিম্পল করতে বলে কি বলেছি? সো দ্যাট, ওকে, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড, কুড এখানে নেই, বাদ দিয়ে কি দিতে হবে? টু দিতে হবে। এই পুরাটা বাদ একটা টু, তোর হয়ে গেল সিম্পল। উই রিড টু পাস। দেখো কত সহজ। তাহলে এটি বাদ দিয়ে টু বসিয়ে দিয়ে আমরা সিম্পল করলাম। আবার সো দ্যাট বাদ দিয়ে অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড করলাম। তা আমাদের কি করতে হবে? সবার আগে অবশ্যই আমাদের সূত্র মুখস্থ করতে হবে, নিয়ম মুখস্থ করতে হবে। তাহলে পারে আমরা এই এক্সাম্পলগুলো খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। এবার দেখো যদি তোমাদের উল্টো আসে, ধরো টু যুক্ত বাক্যকে তোমাকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে তুমি এখন কি করবে? টুর পরিবর্তে সো দ্যাট বসাবে, এখানে সাবজেক্ট বসাবে। বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বসাবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড বসাবে। আমি এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। যেমন ধরো হি ওয়েন্ট দেয়ার টু এনজয়। আমি খুব সংক্ষেপে বাক্য লিখলাম তোমাদের বোঝানোর স্বার্থে। হি ওয়েন্ট দেয়ার টু এনজয়। মনে করো এই বাক্যটিকে তোমাকে কমপ্লেক্স করতে বলেছে। কেমন? তোমরা কমপ্লেক্স করবে। তাহলে আমরা কি শিখেছি? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড বাদ দিয়ে টু বসে। এবার উল্টো টু আছে, তাই এবার সো দ্যাট বসাতে হবে। তাহলে এখানে আমি সো দ্যাট বসালাম আগে। তারপর কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট হি, তাই এখানে হি দিলাম। এবার ক্যান অথবা কুড কোনটা বসাবো? এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট এখানে পাস্ট টেন্স, তাই ওয়েন্ট পাস্ট টেন্স হয় এখানে আমাদের কি দিতে হবে? কুড। দেখো উত্তর হয়ে গেল। হি ওয়েন্ট দেয়ার সো দ্যাট হি কুড এনজয়। এভাবে তোমরা খুব সহজেই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স সবভাবে করতে পারবে, শুধু নিয়মগুলো যদি তোমরা মনে রাখতে পারো। এবার আমরা চলে যাই সূত্র নাম্বার 6। 6 নম্বর সূত্রটি তোমরা খেয়াল করো।
6 নম্বর সূত্রটি হচ্ছে সো ডট ডট দ্যাট। এটি থাকলে কম্পাউন্ডে কি বসবে? সবাই ভালো করে লিখে নাও এটা। সো এর পরিবর্তে ভেরি এবং দ্যাট এর পরিবর্তে অ্যান্ড সো। সবাই খেয়াল করো, সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলি তাহলে তোমরা সো এর পরিবর্তে বসাবা ভেরি এবং দ্যাট এর পরিবর্তে বসাবা অ্যান্ড সো। আমি বুঝিয়ে দিচ্ছি। আর সিম্পলে গিয়ে কি করবে? সিম্পলে গিয়ে বসাবে টু ডট ডট টু। কিভাবে বসাবে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। The man is so busy that he can't talk now. খেয়াল করো, দ্য ম্যান ইজ সো বিজি দ্যাট হি কান্ট টক নাও। লোকটি এত ব্যস্ত যে সে এখন কথা বলতে পারবে না। সবাই খেয়াল করো, আমি সো ডট ডট দ্যাট বলেছি, এখানে সো আছে, দ্যাট রয়েছে, একটু গ্যাপ রয়েছে বলে আমি ডট ডট বলেছি আর কি। তাহলে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে কম্পাউন্ড কিভাবে করব? সবাই মনোযোগ দিয়ে বুঝে নাও। আমি বলেছি সো এর পরিবর্তে ভেরি বসে, তাহলে আমি সো বাদ দিব, বাদ দিয়ে এখানে একটা ভেরি বসাবো। আমি কি বলেছি? দ্যাটের পরিবর্তে অ্যান্ড সো বসাবো, এবার দ্যাট বাদ দিব, বসিয়ে দিব আমি অ্যান্ড সো। আমার উত্তর হয়ে গেছে কম্পাউন্ড। যত কঠিন বাক্য থাক শুধুমাত্র তুমি এই কৌশলটা অবলম্বন করবে যে সোর পরিবর্তে আমি ভেরি দিব, দ্যাটের পরিবর্তে আমি অ্যান্ড সো দিব। উত্তর হয়ে গেল দ্য ম্যান ইজ ভেরি বিজি অ্যান্ড সো হি ক্যান নট টক নাও। হয়ে গেল আমার কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসলে কি যদি আমরা সিম্পল করতে চাই, সিম্পল করতে চাইলে কি করব? সিম্পল করতে চাইলে বলছি টু ডট ডট টু। তুমি টু কোথায় বসাবা? এই যে এখানে সো ছিল না, সোর জায়গায় তুমি একটা টু বসাবা। এবার টু বসাবা কোথায়? টু বসাবা সাবজেক্ট থেকে ক্যান নট অংশ একদম দ্যাট পর্যন্ত, দ্যাটও বাদ দিবা, সাবজেক্ট বাদ দিবা, ক্যান নট বাদ দিবা, বাদ দিয়ে একটা টু বসাবা। একটু বোঝার চেষ্টা করো। এখানে টু বসবে হচ্ছে সোর পরিবর্তে, কেমন? সোর পরিবর্তে বসবে টু। আর দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত খেয়াল করো, দ্যাট থেকে কান্ট অথবা কুডেন্ট, কেমন? কান্ট অথবা কুডেন্ট সব বাদ দিয়ে টু বসাতে হবে। তার উত্তর হবে দ্য ম্যান ইজ টু বিজি টু টক নাও। খেয়াল করো কিভাবে আমরা করলাম। কখন টু ডট ডট টু হবে, কখন সো পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড সো বসবে। ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে তো বুঝতে পারছি না, ভাইব্রেশন তো আমার এখানে হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের 6 নম্বর সূত্র শেষ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে 7 নম্বর সূত্রে। ওকে, 7 নম্বর সূত্রে খেয়াল করবে হু হুইচ দ্যাট যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে হলে অ্যান্ড বসবে, সিম্পল করতে হলে হু হুইচ দ্যাট বাদ দিয়ে ভার্ব আইএনজি বসবে। খুবই সহজ, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্য ওয়াটার দ্যাট ফ্লোস ইন দ্য পাইপ ইজ ফিল্দি। সবাই খেয়াল করো, এখানে দ্যাট আছে, কেমন? এখানে দ্যাট আছে, দ্যাট থাকলে আমরা কি শিখেছি? হু হুইচ দ্যাট যদি থাকে, সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে, এখানে দ্যাট আছে, তাহলে দ্যাট যুক্ত বাক্যকে কিভাবে আমরা সিম্পল করব? আমি যদি সিম্পল করতে চাই, আমরা শিখেছি যে হু হুইচ দ্যাট থাকলে সিম্পল কি করতে হবে? হু হুইচ দ্যাট বাদ দিয়ে ভার্ব আইএনজি বসবে। তাহলে আমি এটা বাদ দিলাম। এবার এখানে ভার্ব হচ্ছে ফ্লোস, তাই এর সাথে আমি আইএনজি যোগ করে দিব
ফ্লোয়িং, উত্তর হয়ে গেল সিম্পল। দ্য ওয়াটার ফ্লোয়িং ইন দ্য পাইপ ইজ ফিল্দি, যে পানিটি পাইপে পরিচালিত হচ্ছে বা পাইপে যে পানিটি প্রবাহিত হচ্ছে সেটি নোংরা। তাহলে আমরা কি করলাম, এটাকে সিম্পল করে ফেললাম। এবার যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমি বলেছি অ্যান্ড বসাতে হয়। তাহলে আমরা কিভাবে লিখবো, দ্য ওয়াটার ফ্লোস ইন দ্য পাইপ অ্যান্ড, আমি অ্যান্ডটা এখানে বসাবো, অ্যান্ড একটা ইট বসাবো বাক্যের আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য। দ্য ওয়াটার ফ্লোস ইন দ্য পাইপ অ্যান্ড ইট ইজ ফিল্দি, হয়ে গেল আমার কম্পাউন্ড। তাহলে মনে রাখতে হবে নিয়ম, নিয়ম মনে থাকলেই তোমাদের সব কিছু অনেক সুন্দরভাবে তোমরা পারবে আশা করি। এবার আমরা চলে যাব পরবর্তী নিয়মে। আমরা 8 নম্বর সূত্রে যাব। 8 নম্বর সূত্রে মনে রাখবে, যদি ইট ইজ অথবা ইট ওয়াজ থাকে, কম্পাউন্ডে অ্যান্ড হবে, সিম্পলে ইট ইজ ইট ওয়াজ এবং ডট ডট দিয়ে হু হুইচ থাকবে, কেমন? আচ্ছা, কম্পাউন্ডে কি করব আমরা, সিম্পলে করব ইট ইজ ইট ওয়াজ ডট ডট হু হুইচ বাদ দিব। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ ঢাকা which is an old city। আচ্ছা, আমি বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, ইট ইজ অথবা ইট ওয়াজ। ইট ওয়াজও থাকতে পারে, যেমন ধরো ইট ওয়াজ ম্যান্ডেলা who was the first black প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। বাক্য যেমনই হোক তোমরা শুধু খেয়াল করবে হু এবং হুইচ আছে কিনা এবং ইট ইজ ইট ওয়াজ আছে কিনা। তাহলে এই বাক্যে খেয়াল করো, ইট ইজ আছে, হু অথবা হুইচের একটি হুইচ আছে এবং এটিকে আমাকে সিম্পল করতে বলেছে। ধরো এটিকে আমরা সিম্পল করতে বলেছে, তাহলে আমি কি করবো এখন? যখন আমাকে সিম্পল করতে বলবে, দেখো আমি কি লিখেছি সিম্পলে, ইট ইজ ইট ওয়াজ ডট ডট হু হুইচ বাদ দিব, আর কিছু করার দরকার নেই। তাহলে কি করব আমি? প্রথম কাজ হচ্ছে আমার ইট ইজ বাদ দিব, হুইচ বাদ দিব, হয়ে গেল সিম্পল। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। একইভাবে নিচেরটা দেখো, আমি এখানে ইট ওয়াজ বাদ দিব, এখানে হু বাদ দিব, কি হলো? ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, হয়ে গেল আমার সিম্পল। তাহলে মনে রাখতে হবে, যদি ইট ইজ থাকে, ইট ওয়াজ থাকে এবং ওই বাক্যে যদি হু অথবা হুইচ থাকে, সিম্পল করলে শুধু আমরা ওগুলো বাদ দিয়ে দিব। একইভাবে যদি উল্টো আসে তাহলে আমরা ইট ইজ বসাবো, হু অথবা হুইচ বসাবো। ব্যক্তির জন্য হু, বস্তুর জন্য হুইচ বসাবো। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যদি বলি কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটিকে আমরা কমপ্লেক্স বানাবো কিভাবে? প্রথমে বসাবো ইট ইজ, পরে বসাবো হুইচ। অ্যান্সারটি হবে ইট ইজ কক্সবাজার which is the longest sea beach in the world। আর কম্পাউন্ড করতে বলে অ্যান্ড বসবে, ইট ইজ ঢাকা অ্যান্ড ইট ইজ অ্যান ওল্ড সিটি, ইট ওয়াজ ম্যান্ডেলা অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, হয়ে গেল, ভেরি সিম্পল। এবার আমরা তাহলে 9 নম্বর সূত্রে চলে যাব। আমরা এখন সবাই খেয়াল করো, 9 নম্বর সূত্রে খেয়াল করবে, সিন্স অথবা অ্যাজ, এখানে বসবে অ্যান্ড, এখানে সিন্স অ্যাজ বাদ দিয়ে ভার্ব আইএনজি অথবা বিইং অথবা হ্যাভিং বসবে। সবাই খেয়াল করো, খুবই সহজভাবে যখনই তোমরা দেখবে সিন্স অ্যাজ রয়েছে তখনই তোমরা কি করবে? অ্যান্ড বসাবে কম্পাউন্ড করতে বললে, আর সিম্পল করতে বললে সিন্স অ্যাজ বাদ দিয়ে ভার্ব আইএনজি দিবে, ভার্ব না থাকলে বিং বসাবে, যদি অ্যামিজ আর ওয়াজ হয়ে থাকে, আর যদি হ্যাভ অ্যাজ থাকে তাহলে হ্যাভিং বসাবে। যেমন এক্সাম্পল দেই আমি, অ্যাজ উই আর টায়ার্ড we can't do it now।
যেহেতু আমরা এখন ক্লান্ত, আমরা এই কাজটি করতে পারবো না। সবাই খেয়াল করে, এখানে অ্যাজ আছে, এখন আমাকে যদি কম্পাউন্ড করতে বলে আমি কি করব? অ্যাজ বাদ দিয়ে এখানে একটা অ্যান্ড বসাবো, হয়ে গেল আমার কম্পাউন্ড। অর্থ বুঝো আর না বুঝো, যখনই সিন্স অ্যাজ দেখবে কম্পাউন্ড করতে বলে শুধু অ্যান্ড বসিয়ে দিবে। খুব সহজভাবেই তোমরা এই সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করতে পারবে। এখন মনে করো আমাকে সিম্পল করতে বলেছে, অ্যাজ রয়েছে এখানে, তাহলে আমি এখন কি করব? এখন আমি খুব সহজেই যে কাজটা করব, আমি বলেছি সিন্স অ্যাজ বাদ দিব, সিন্স অ্যাজ বাদ দিলাম। এরপর বলেছি ভার্বের সাথে আইএনজি দিব। খেয়াল করো ইফের সূত্রে কি শিখিয়েছিলাম? উই উই দুটি একই, তাই প্রথমটি বাদ দিব। সিম্পল করতে গেলে তোমরা একটি সাবজেক্ট বাদ দিয়ে দিবে, কারণ আমরা সিম্পলের সংজ্ঞায় শিখেছি একটি সাবজেক্ট থাকা লাগবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাই দুটো সাবজেক্ট আমরা ব্যবহার করব না। যেহেতু এখানে আর রয়েছে, এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়? বিং হয়। তাই আমরা এখানে প্রথমে বসাবো বিং, তারপরে বসাবো টায়ার্ড। বিং টায়ার্ড কমার পরে যা আছে তাই উত্তর হয়ে গেল। এটার অনেকভাবে করা যায়, বিকজ অফ দিয়ে করা যায়, বিকজ অফ মাই বিং টায়ার্ডনেস, এভাবেও করা যায়। আমি এটা সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে যখন সিন্স অ্যাজ হোয়েন থাকবে তখন আমরা কিভাবে করব। এখন আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, সাবজেক্ট ভিন্ন নয়, সরি সাবজেক্ট ভিন্ন, সাবজেক্ট এক নয়, তখন আমরা কি করব। আমি যেমনটি অলরেডি ক্ষেত্রে বলেছিলাম, সাবজেক্ট ভিন্ন থাকলে অবশ্যই দুটো সাবজেক্টই বসাতে হয়। তাই আমি তোমাদের একটা ভিন্ন সাবজেক্টে দেখিয়ে দিচ্ছি। অ্যাজ দ্য ওয়েদার, আচ্ছা আমি অ্যামিজার দিয়ে না বুঝাই, একটু হ্যাভ হ্যাড দিয়ে বুঝাই। অ্যাজ দ্য সান হ্যাড সেট উই রিটার্ন হোম। সবাই খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, এখানে সাবজেক্ট হচ্ছে উই। তাহলে এই সাবজেক্ট দুটি কি একই না ভিন্ন? অবশ্যই সাবজেক্ট দুটি ভিন্ন, আর সাবজেক্ট যদি ভিন্ন হয় দুটো সাবজেক্টকেই রাখতে হবে, কেমন? তাহলে প্রথম কাজকে আমার যদি কম্পাউন্ড করতে বলে খুবই সহজ, কম্পাউন্ড করতে বললে আমরা এটা বাদ দিব, এখানে একটা অ্যান্ড বসিয়ে দিব, এটা নিয়ে কোনো সমস্যা কারো নেই আশা করি। অ্যান্ড হয়ে গেল। এবার আমাকে সিম্পল যদি করতে বলে আমি কি করব? সিন্স অ্যাজ বাদ দিব, এখানে অ্যাজ বাদ দিয়ে দিলাম। তারপর কি করতে বলেছে? ভার্বের সাথে আইএনজি, ভার্ব আইএনজি বসবে। তাহলে এখানে ভার্ব কোনটা দেখো তো? ভার্ব এখানে হ্যাভ। কি বলেছি আমি? হ্যাভ অ্যাজ হ্যাভ থাকলে হ্যাভিং দিতে হয়, তাহলে আমি প্রথমে লিখলাম এখানে হ্যাভিং সেট। হ্যাভিং সেট কমার পরে যা আছে তাই, কমার পর অংশ চেঞ্জ হয় না। তাহলে এখানে একটা সাবজেক্ট বাদ রইল, যেহেতু উই এবং দি সান এক সাবজেক্ট নয়, ভিন্ন, তাই আমরা প্রথমেই দ্য সানটাকে বসিয়ে দিব। তাহলে কি হয়ে গেল? দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। খুবই সহজ, সাবজেক্ট ভিন্ন থাকলে দুটোই থাকবে, সাবজেক্ট যদি এক হয় প্রথমটা বাদ যাবে। তাহলে হয়ে গেল আমার সিন্স অ্যাজ যুক্ত বাক্যকে কিভাবে সিম্পল করতে হয়, কম্পাউন্ড করতে হয়। একইভাবে যদি মেইন ভার্ব থাকে, তোমরা মেইন ভার্ব থাকলেও সুন্দর করে কি করবে? মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি বসিয়ে তোমরা সিম্পল করবে। এবার আসো 10 নম্বর সূত্র, যেটি আজকের মতো সর্বশেষ সূত্র। 10 নম্বর সূত্রে হোয়েন থাকলে কম্পাউন্ডে বসবে অ্যান্ড, আর সিম্পলে একটু খেয়াল করো, ঋতু থাকলে ডিউরিং বসবে, সাল থাকলে ইন বসবে, নির্দিষ্ট সময়, কেমন একটু খেয়াল করো, নির্দিষ্ট সময় থাকলে অ্যাট বসবে, অনির্দিষ্ট সময় থাকলে অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব আইএনজি বসবে। সূত্রটি তোমরা সবাই সুন্দর করে লিখে ফেলবে, কেমন? সূত্রটি লিখে ফেললেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হোয়েন যখন থাকবে, কেমন? হোয়েন যুক্ত বাক্য, খেয়াল করে একটু মনোযোগ দিয়ে। তাহলে হোয়েন যুক্ত বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করব, কেমন? হোয়েন যুক্ত বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা অ্যান্ড বসিয়ে দিব। যখন আমরা সিম্পল করব বাক্যটি পড়ে বুঝতে হবে বাক্যটিকে ঋতু আছে কিনা। ঋতু থাকলে আমরা ডিউরিং বসাবো, যদি সাল থাকে তাহলে ইন বসাবো, যদি নির্দিষ্ট সময় বসে থাকে তাহলে অ্যাট বসাবো, যদি অনির্দিষ্ট হয় তাহলে অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব আইএনজি বসাবো। আমরা সবাই এবার একটা এক্সাম্পলের দিকে খেয়াল করি, তোমরা রুলসটা একটু খেয়াল রেখো যে কিভাবে আমি এটা করলাম। আমি নিচে একটা এক্সাম্পল দেখাচ্ছি।
ধরো when it was 1971, আমি একটু সংক্ষেপে লিখি, বাংলাদেশ was born। বাক্যটা খেয়াল করো, it was 1971, when it was 1971 বাংলাদেশ was born। তাহলে আমার when আছে, কম্পাউন্ড করতে বলে আমরা কি করব, when বাদ দিয়ে এখানে এন দিব। অর্থ বুঝো না বুঝো, যত কঠিন বাক্য থাক, যখনই when থাকবে কম্পাউন্ড করতে বলে জাস্ট কমার জায়গায় একটা এন বসাবা, কমা যদি না থাকে দ্বিতীয় সাবজেক্টের আগে একটা এন বসাবা। এবার ধরো তোমাকে সিম্পল করতে বলেছে, কেমন সিম্পল, আমি আগে কি শিখেছি, সিম্পল করতে বললে 1971 এটা কি ঋতু, সাল, নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, অবশ্যই এটি সাল। তাই আমাকে কি করতে হবে, বসাতে হবে ইন, লিখতে হবে ইন 1971, এইট ওয়াজ বাদ যাবে সামনে, অ্যান্সার হবে ইন 1971 বাংলাদেশ ওয়াজ বর্ন। ধরো তোমরা যে যে সালে জন্মগ্রহণ করেছো, যদি এমন লেখা থাকে it was 2005, when it was 2005, ধরো she was born, একইভাবে লিখবো in 2005 she was born। একইভাবে যদি ঋতু থাকে, ঋতু দেখাই তোমাদের, আজান দিয়েছে যদিও, when it is winter ডিউ ড্রপস। দেখো ঋতু বোঝাচ্ছে এটা, তাই না? তাই আমাকে কি করতে হবে, ইট ইজ এর পরিবর্তে ডিউরিং দিতে হবে। আমি লিখবো ডিউরিং উইন্টার ডিউ ড্রপস, উত্তর হয়ে গেল। একইভাবে যদি নির্দিষ্ট সময় থাকে, ধরো when it is 10 am, যদি নির্দিষ্ট সময় থাকে, কেমন, ধরো লেখা আছে when it is 10 am উই ডট ডট। তাহলে দেখো এখানে 10 am নির্দিষ্ট সময় বলেছে, সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের বসাতে হবে at 10 am it is when, সব বাদ যাবে, সিম্পল হয়ে গেল। অনির্দিষ্ট সময় কখন, অনির্দিষ্ট সময় হলো সময় উল্লেখ থাকবে না, কেমন when I read books, তোমাদের কথাই বলি, I feel drowsy। তোমাদের অনেকেই আছো পড়তে বসলে তোমাদের ঘুম ঘুম লাগে, তাহলে when I read books I feel drowsy, যখন আমি পড়তে বসি তখন আমার ঘুম ঘুম পায়। আচ্ছা, যখন আমি পড়ি আমার ঘুম ঘুম পায়, আমি কখন পড়ি, সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়, কখন, কোনো টাইম উল্লেখ আছে, কোনো টাইম উল্লেখ নেই, এটাকেই বলা হয় অনির্দিষ্ট সময়। আর যখন অনির্দিষ্ট সময় থাকবে তখন তোমাকে সিম্পল করতে হলে কি করতে হবে, প্রথমে বসাতে হবে অ্যাট দ্য টাইম অফ। এবার দেখো এখানে আই, এখানে আই, দুটোই এক, তাই আমরা এটা কেটেও ফেলতে পারি, অথবা আয়ের পরিবর্তে মাই বসাতে পারি। তুমি মাই না দিলেও হবে, তুমি যদি মনে করো যে মাই দিব না, কোনো অসুবিধা নেই। এবার রিড আছে এখানে, এবার রিডের সাথে কি দিব, আইএনজি রিডিং, তাহলে অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং অর অ্যাট দ্য টাইম অফ রিডিং আই ফিল ড্রাউজি, উত্তর হয়ে গেল। দেখো যখন ডিফারেন্ট সাবজেক্ট থাকবে তখন তুমি ডিফারেন্ট সাবজেক্ট তোমাকে রাখতেই হবে, আর যদি একই সাবজেক্ট হয় প্রথমটা বাদ দিতে পারো, অথবা এই পজিটিভ কেসটা বসাতে পারো। যেমন আইকে পজিটিভ করলে মাই হবে, হি থাকলে হিজ হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেয়ার হবে। এটা না দিলেও কোনো সমস্যা নেই, তুমি একটা টাইম অফ দিবা, পরে ভার্বের সাথে আইএনজি দিবা। এই হয়ে গেল আমার 10টি সূত্র। এই 10টি সূত্র তুমি সুন্দরভাবে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, আশা করি খুব সুন্দরভাবে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের জন্য এই 1 ঘন্টায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটি বোঝানোর জন্য। তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের ক্লাস 9 থেকে 12-এর সকল শিক্ষার্থীদের আমি তোমাদের HW দিচ্ছি। তোমরা বোর্ড কোয়েশ্চেন, কেমন, তোমরা 1 সপ্তাহ তোমাদের সময় দিচ্ছি। বোর্ড কোয়েশ্চেন অবশ্যই অল বোর্ড কোয়েশ্চেন্স 2015 থেকে 2019, খেয়াল করো তোমরা অল বোর্ড কোয়েশ্চেন্স 2015 থেকে 2019-এ
যতগুলো ট্রান্সফরমেশন পার্টে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যতগুলো আছে, তোমরা 2015 থেকে 2019 বোর্ড কোয়েশ্চেনগুলো বের করবে, বের করে ট্রান্সফরমেশন চ্যাপ্টারে যাবে, গিয়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডগুলো আমি যে 10টা সূত্র দিয়েছি এই 10টি সূত্র তুমি প্রয়োগ করে তুমি সেগুলো সলভ করার চেষ্টা করবে। দেখবে 95% থেকে 98% এই সূত্রের মধ্যেই সবগুলো প্রয়োগ করতে পারবে। একটি দুটি থাকবে যেগুলো তুমি নিয়মের মধ্যে ফেলতে পারবে না, ওটি অর্থ বুঝে করতে হবে। এরকম কোনো সমস্যা থাকলে তোমরা এই ভিডিওর নিচে আমাকে সেই প্রবলেমগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি আমার প্রথম লাইভ স্ট্রিমিং আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সর্বোচ্চ ভালোভাবে তোমাদের বোঝানোর জন্য। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি, বাসায় বসে যেহেতু আমাদের সময় পার হচ্ছে, তাই আশা করি এই অনলাইন ক্লাসগুলো তোমাদের উপকার হবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে, ওইখানে গিয়ে তোমরা কমিউনিটিতে যাবা, কমিউনিটি থেকে তোমরা আমাদের সকল টিচারদের ভিডিও পাবা। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং ওখানে যে হোমওয়ার্কগুলো টিচাররা দিচ্ছেন ওই হোমওয়ার্কগুলো তোমরা করবে। যদি কোনো টিচাররা হোমওয়ার্ক না দিয়ে থাকেন তাহলে ওই ভিডিওর নিচে তোমরা কমেন্টস করবে যে তোমাদের যেন হোমওয়ার্ক দিয়ে দেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী লেসনের জন্য তোমরা অপেক্ষা থাকো। আশা করি আমার লেকচার 4 নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। যেদিন আমি লাইভে আসবো তোমাদেরকে আমি আমার ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।